আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। এতক্ষণ সরাসরি আমরা মিলন মেলার প্রাঙ্গণ থেকে শুনছিলাম অমিত শাহ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বক্তব্য রাখছিলেন। তার আগে অনলাইনে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বক্তৃতা রাখছিলেন। আজ দিনটা খুব স্পেশাল, ঐতিহাসিক। আজ ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী, 125তম জন্মবার্ষিকী। এই প্রথমবার পশ্চিমবঙ্গে, যে পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদ না হলে তৈরি হতো না, যে পশ্চিমবঙ্গের সেই সময়ে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার কাজ যিনি করেছিলেন, এক সুতোয় বেঁধে ফেলার কাজ করেছিলেন, সমস্ত দল, রং, মত নির্বিশেষে সমস্ত হিন্দু পলিটিশিয়ানকে বাধ্য করেছিলেন, বুঝিয়েছিলেন পশ্চিমবঙ্গের পক্ষে ভোটদান করার জন্য। তিনি নেতা হয়ে উঠেছিলেন সেই দিন। আজ পশ্চিমবঙ্গের জন্মের অন্যতম কাণ্ডারি, পশ্চিমবঙ্গের জনক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী। 6 জুলাই দিনটা এখন থেকে স্কুলের ছুটি হবে, রেড লেটার ডে হচ্ছে। কলকাতার রেড রোডে রাজ্য সরকারের তরফ থেকে আজকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঘটনাচক্রে পশ্চিমবঙ্গ যার জন্ম দিলেন, যিনি গোটা পূর্ব পাকিস্তানকে ভেঙে দুটুকরো করে পশ্চিমবঙ্গকে ছিনিয়ে নিয়ে এসে ভারতের সঙ্গে সংযুক্ত রাখলেন, তাকে এতদিন পর্যন্ত সেই সম্মানটুকু দেওয়া হয়নি। উপরন্তু বিভিন্ন সময় 34 বছরের বামফ্রন্টের আমল, যারা এক সময়তে সরাসরি পূর্ব পাকিস্তানের হয়ে সওয়াল করেছিল, যে বামেরা সেই সময়, তারা কার্যত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সিলেবাসের বাইরে রাখতে চেয়েছিল এতগুলো বছর। তৃণমূল কংগ্রেস আসে, তাদের কোনো দায় ছিল না, দায়িত্ব ছিল না, মাথা ঘামানোর কোনো প্রশ্নও নেই, আর সেই জ্ঞানও হয়তো ছিল না। তাই তারাও বামেদের তৈরি করা সিলেবাসেই এগিয়ে নিয়ে গেল বাকি 15টা বছর। ফাইনালি পশ্চিমবঙ্গে এমন দিন এলো যেদিন সরকারের তরফে বিশেষ অনুষ্ঠান করা হলো, স্কুলে স্কুলে ছুটি দেওয়া হলো, এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারত কেশরী, যাকে উপাধি দেওয়া হয়েছিল, সেই ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনটা সাড়ম্বরে পালন করা হলো। আজ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অন্যান্য মন্ত্রীরাও। শ্যামাপ্রসাদের জন্মভিটে হুগলির জিরাটে, সেখানে লাড্ডু বিলি করেন বিজেপি কর্মীরা। ভারত কেশরীর জন্মভিটে শ্যামাপ্রসাদ লাইব্রেরি সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। উত্তর থেকে দক্ষিণ রাজ্য জুড়ে সাড়ম্বরে পালিত হয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম জয়ন্তী। শিলিগুড়ির বিদ্যামন্দিরের অনুষ্ঠানে অংশ নেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় কোচবিহারে। মেটিয়া বুরুজের মতো জায়গায় সেখানে বিজেপি কর্মীদের উদ্যোগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচিত হয়। জঙ্গলমহলে, জেলা পুরুলিয়া এবং আলুবলয়, পূর্ব বর্ধমানেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচন হয়। বীরভূমের সিউড়ি মহাবিদ্যালয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে বক্তৃতা সভার আয়োজন করা হয়, উপস্থিত ছিলেন বিজেপি নেতাও। এবং এই যে বিভিন্ন জায়গাতে করা হলো, এবং সেখানেই সেই উপলক্ষে কিন্তু ঝটিকা সফরে কলকাতা এলেন অমিত শাহ। কিছুক্ষণ আগে বক্তব্য রাখছিলেন তিনি। শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকীতে বঙ্গে অমিত শাহ, ঝটিকা সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 125 ফুটের শ্যামাপ্রসাদের মূর্তি হবে এই পশ্চিমবঙ্গ ইকো পার্কে। সেই মূর্তির শিলান্যাস করেন আজ অমিত শাহ, এবং ইকো পার্ক থেকে তিনি যান ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবনেও, এবং সেখান থেকে সায়েন্স সিটির সরকারি অনুষ্ঠান, যে সরকারি অনুষ্ঠানের থেকে কিছুক্ষণ আগে আমরা বক্তৃতা শুনছিলাম, এবং যেখানেই ভার্চুয়ালি তিনি আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রীকে, এবং প্রধানমন্ত্রীও আসেন, তিনিও বক্তব্য রাখেন ভার্চুয়ালি সায়েন্স সিটির মঞ্চ থেকে। নিঃসন্দেহে এবার পরিস্থিতি বদলাচ্ছে, নিঃসন্দেহে এবার অনেক বড় পালাবদলের সাক্ষী, আসলে বাস্তব অর্থে পালাবদলের সাক্ষী থাকতে চলেছে পশ্চিমবঙ্গ, তার পরবর্তী প্রজন্ম। আসলে ভুল শিক্ষা এবং ভুল সিলেবাস যে কতগুলো প্রজন্মের মগজ ধোলাই করে, তার নমুনা বোধহয় আমাদের আশপাশে অনেক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যারা অন্ধের মতো 34 বছরের বাম জমানার মিথ্যে সিলেবাস পড়ে পড়ে বড় হয়ে
তাদের ধারণা দেশ সম্পর্কে বদলে গিয়েছে, তাদের ধারণা দেশের নেতৃত্ব সম্পর্কে বদলে গিয়েছে, তাদের ধারণা বদলে গিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস কি চেয়েছিলেন। কারণ তাকে যে ভাষায় গালিগালাজ করে এসেছে বাম নেতারা, তাদের কাছে হয়তো সেটাই ন্যারেটিভ হয়ে রয়েছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সিলেবাস থেকে দূরে সরিয়ে দিয়েছে, তাদের কাছে এখনো স্পষ্ট নয়, তাদের কাছে স্পষ্ট নয় যে আসলে দেশের স্বাধীনতার আন্দোলন কিভাবে কোন কোন মতাদর্শতে একই সঙ্গে চলেছে। আর কনফ্লিক্ট কোথায় ছিল না? নেহেরুর সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর কি মতাদর্শ সমস্ত জায়গায় মিলেছিল? উত্তর না। গান্ধীজির সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতাদর্শ কি সমস্ত জায়গায় মিলেছিল? উত্তর না। এমনকি কংগ্রেসে থেকেও কংগ্রেসের মতাদর্শ লিয়াকত চুক্তির সময় নেহেরুর সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতাদর্শ একই জায়গায় মেলেনি, মত এক জায়গায় আসেনি। এমনকি সর্দার বল্লভভাই প্যাটেলের সঙ্গেও নেতাজি সুভাষচন্দ্র বসুর মতামত এক জায়গায় আসেনি। রাজনীতিতে একাধিক মত থাকে, এক রাজনৈতিক দল থেকেও একাধিক মত থাকে, কিন্তু সেগুলোকে বদলে বদলে সুবিধে মতো ন্যারেটিভের সিলেবাস বানিয়েছিল বাম সরকার। এবং সেই কারণে যে জায়গা থেকে কোন জায়গায় আমাদের ইতিহাস জানার দরকার নেই, আমাদের ইতিহাসের প্রয়োগ জানার দরকার নেই, কার কি রকম মতাদর্শ ছিল, কে কোন পথে কি কোন স্ট্র্যাটেজিতে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, কি স্ট্র্যাটেজিতে দেশকে স্বাধীন করতে চেয়েছিলেন, সেটা জানার দরকার নেই। কিন্তু ওই কিছু মিথ, কিছু রটনা রটিয়ে দেওয়া হয়েছিল। যেরকম সাম্প্রতিক সময়তে বিজেপি সরকারে আসার পর পশ্চিমবঙ্গে যখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম জয়ন্তী পালন চলছে, যখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে লেখালেখি চলছে, আলোচনা চলছে, সোশ্যালের প্রত্যেক পাতায় ভাইরাল হচ্ছে এই নাম, আরও একবার ইতিহাস থেকে উঠে এসে তার গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্ব, মর্যাদা তিনি নিজের ছিনিয়ে নিচ্ছেন, ঠিক সেই সময় আবারও কিছু নোংরা ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া হয় ইতিহাস না জেনে। নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কি সমীকরণ ছিল না জেনে, কোন জায়গায় মতবিরোধ হয়েছিল, কোন পয়েন্টে মতদর্শগত বিরোধ হয়েছিল, সেটাকে সামনে নিয়ে এসে আরও একবার নতুন করে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা। আমি জানি না পশ্চিমবঙ্গের কতগুলো প্রজন্ম লাগবে, কতগুলো জেনারেশন সঠিক ইতিহাস পড়ার পর শেষ পর্যন্ত যে ভুল পড়ানো, ভুল ন্যারেটিভ, যে বিদেশি কালচার এবং ভারত বিরোধী যে সংস্কৃতি যা আমাদের মধ্যে 34 বছর ধরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে আমরা ফাইনালি মুক্তি পাবো আমার জানা নেই, কিন্তু কাজ শুরু হয়েছে। আজকে আলোচনা শুরু করার আগে জানিয়ে রাখি একটি গুরুত্বপূর্ণ খবর, তা হচ্ছে এবার রাজ্যের সিলেবাসেও চলে আসছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম। পড়ুয়ারা শিখবেন, পড়ুয়ারা পড়বেন, সিলেবাসে থাকছে শ্যামাপ্রসাদ মুখার্জির বিষয়, তার অবদান। ভারত কেশরীর 125তম জন্মবার্ষিকীতে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আগামী বর্ষ থেকে সিলেবাসে আমূল পরিবর্তন আসছে। বাস্তব যে ঘটনা ঘটেছে, যা ইতিহাস, প্রকৃত ইতিহাস, যা ভারতের ইতিহাস, বিদেশ থেকে মতাদর্শ আমদানি করে আসা কেউ কোনো ভারত বিরোধী লিখে দেওয়া মন গড়ন কাহানি, অর্থাৎ কল্পনা প্রসূত যা হোক কিছু একটা ন্যারেটিভ তৈরি করা ইতিহাস নয়, যেটা আমাদের দেশের ইতিহাস, আমাদের দেশের মানুষের ইতিহাস, সেটা থাকছে আগামী সিলেবাস থেকে। এবং সেই সিলেবাসে থাকছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম, তার জীবনী এবং তার অবদান। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শোনাবো একবার। দুজন শিক্ষামন্ত্রী এখানে আছেন, আধিকারিকরা রয়েছেন। আগামী শিক্ষাবর্ষ থেকে পশ্চিমবাংলার পাঠ্যপুস্তকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ সৃষ্টি, রাষ্ট্রপ্রেম, অখণ্ড ভারতের ভাবনা, বিশেষ করে আমাদের এই পশ্চিমবঙ্গ ভূমিকে ভারত মাতার চরণে আশ্রয় নেওয়ার যে সুযোগ করে দিয়েছিলেন, তার আইনসভার বক্তৃতা, পরবর্তীকালে ভারত সরকারের শিল্পমন্ত্রী সহ একাধিক মন্ত্রী হিসেবে তার যে যোগদান স্বাধীনোত্তর ভারতবর্ষে রাষ্ট্র পুনর্গঠনে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার প্রসারে তার যে যোগদান, অবদান ইত্যাদি আমাদের বর্তমান এবং আগামী প্রজন্মকে বিদ্যালয়ের সিলেবাস ব্যবস্থা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত মুদ্রিত, পঠিত এবং চর্চিত এই তিনটি বিষয় হওয়া উচিত বলে আমি মনে করি। আমি এর সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, তিনিও আজকে পাঠ্যপুস্তকে শ্যামাপ্রসাদ মানে কতখানি জরুরি আমরা আলোচনা করব। কারণ হচ্ছে যে অদ্ভুত ন্যারেটিভ, যে অদ্ভুত ইতিহাস আমাদের জোর করে গুলিয়ে গেলানো হয়েছিল, সেটা কেন? কোনো উদ্দেশ্য তো ছিল একটা। কোন এমন উদ্দেশ্য
উদ্দেশ্য থাকতে পারে যে পশ্চিমবঙ্গের পাঠ্যপুস্তক থেকে, সিলেবাস থেকে, ইতিহাসের বই থেকে পশ্চিমবঙ্গের ছেলে, ভূমিপুত্র, বাঙালি মানুষ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি শুধুমাত্র তার ওই রাজনৈতিক গুরুত্ব নয়, এমনকি তার যে একাডেমিক ইম্পর্টেন্স, অর্থাৎ লেখাপড়ার জগতে সেখানেও তার যে অগাধ পাণ্ডিত্য এবং জ্ঞান এবং তার যে জায়গা, সবটুকুকে পর্যন্ত আলাদা করে রাখা হয়েছিল, ডিলিট করে দেওয়া হয়েছিল, সরিয়ে দেওয়া হয়েছিল। তার উদ্দেশ্য আসলে কি ছিল? পাঠ্যপুস্তকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবার কি বলছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, একটা ছোট্ট রিয়াকশন শোনাবো। বাংলার সিলেবাসে তো অবশ্যই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্কুল সিলেবাসে বিশেষ করে আমি বলবো যে বাংলার বা পশ্চিমবঙ্গের গঠনে যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে ঐতিহাসিক ভূমিকা, সেই ভূমিকা অবশ্যই আমাদের স্কুল পড়ুয়াদের পড়ানো উচিত এবং সিলেবাসের মধ্যে আনা উচিত। এটা আমি বরাবরই দাবি করে আসছি। 20 জুন অর্থাৎ যেদিন পশ্চিমবঙ্গ দিবস, সেদিনও আমি আমার রাজ্য পার্টি অফিসে, অর্থাৎ সল্টলেকের যে পার্টি অফিস, সেখান থেকে এটা আবেদন জানিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রীদের কাছে। আমার বিশ্বাস আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকার এই বিষয়ে পদক্ষেপ নেবে। আমার সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন স্টুডিওতে, ঝটপট আমি আলাপ করিনি। আমার সঙ্গে রয়েছেন গবেষক জিষ্ণু বসু, আমার সঙ্গে রয়েছেন গবেষক মানস ভট্টাচার্য, রয়েছেন বিজেপি মুখপাত্র অঙ্কন দত্ত, এবং আমার সঙ্গে অনলাইনে যোগদান করেছেন রাজনৈতিক বিশ্লেষক চন্দ্রচূড় ঘোষ। প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালীর স্পেশাল এপিসোডে। আমি একটু স্টুডিও থেকে শুরু করি জিষ্ণুদাকে দিয়ে। জিষ্ণু, দিনের পর দিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সিলেবাস থেকে বাইরে রাখা, এবং আজও যখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়েরকে সিলেবাসে অন্তর্ভুক্তিকরণের পদ্ধতি চলছে, আমরা জানতে পারছি যখন তাকে তার সম্মান দেওয়ার চেষ্টা চলছে, এতদিন বাদে তার জন্মদিন পালন হচ্ছে, তখনও যারা পুরনো সরকারে ছিলেন, দীর্ঘ সময় সরকারে ছিলেন, সিলেবাস নিয়ন্ত্রণ করেছেন, এবং দুর্ভাগ্যজনকভাবে তারা চলে যাওয়ার পরও পরবর্তী 15 বছরও তাদের তৈরি করা সিস্টেমে সিলেবাস কন্টিনিউ করে গেছে, তাদের এতেও বড় সমস্যা। তারা প্রত্যেক মুহূর্তে আসল নকল, ঠিক ভুল ইতিহাস গুলিয়ে যাচ্ছেন। কেন? কোন স্বার্থে? একটু আগে যেটা বললেন যে তারা 15 বছর চলে যাওয়ার পরেও তারা চলে যায়নি, ঠিক। তার কারণ হচ্ছে এই 15 বছরও কালচারাল মার্কসিজমই চালিয়েছে রাজ্যকে। কালচারাল মার্কসিজম এই 15 বছরের যে কেবলমাত্র কায়েমি স্বার্থের যে রাজনৈতিক চক্র ছিল, তার যে শিক্ষা এবং সাংস্কৃতিক দিক, তা মূলত কালচারাল মার্কসিজমের হাতেই ছিল। তার আমি ব্যক্তি এবং বিষয় এবং ঘটনা দেখলে বুঝতে পারব। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা বললে আসল সত্যি কথা আর দেশ ভাগের সময়ে অন্যদের পাপের কথা সামনে চলে আসবে। কমিউনিস্ট পার্টি কি ভূমিকা নিয়েছিল, কংগ্রেসের কি ভূমিকা ছিল, আর যে মানুষটার জন্যে আজকে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে, যদি পশ্চিমবঙ্গ না তৈরি হতো তাহলে সিন্ধের মতো অবস্থা আমাদের হতো। বাঙালি হিন্দু, আমার বাবা আমার মা পূর্ববঙ্গ থেকে এখানে পালিয়ে এসেছেন। যেমন আমরা আজকেও জাতীয় সঙ্গীত গাওয়ার সময় পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারহাটা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ বলি। সিন্ধু আজকেও বলি। আজকে কলকাতাতেও সিন্ধের মানুষ আছে, সারা ভারতবর্ষ ছড়িয়ে আছে, কিন্তু তাদের কোনো হোমল্যান্ড নেই। সিন্ধের হিন্দু, সিন্ধের মানুষের কোনো হোমল্যান্ড নেই। শ্যামাপ্রসাদ যদি না থাকতেন তাহলে সিন্ধের মানুষের যেমন কোনো হোমল্যান্ড নেই, আমাদের কাছেও পশ্চিমবঙ্গ থাকতো না। আজকে যেমন কলকাতাতে এই স্টুডিওতে বসে আমি বাংলায় কথা বলতে পারছি, ভারতবর্ষের এরকম কোনো জায়গা থাকতো না বাঙালির যেখানে সে বাংলায় কথা বলতে পারত। এই পাপ, সেই পাপকে কমিউনিস্টরা এবং এই 15 বছরের কালচারাল মার্কসিস্টরা তারা ঢাকা দেওয়ার চেষ্টা করেছে। আমি এই ঢাকা দেওয়ার চেষ্টা করেছি, এবং এখন যখন সেগুলো সামনে আসছে এখনও তো বিরোধিতা করা হচ্ছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আলাদা করে কোনো অবদান নেই। 2, প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে শতরূপ ঘোষের মতো তরুণ বাম নেতারা তারা বলছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ব্রিটিশের দালালি করেছে, ব্রিটিশের থেকে মাইনে নিয়েছে, চাকরি করেছে, এবং সেখানে ব্রিটিশের পতাকাকে সেলাম না করার জন্য নাকি বেত্রাঘাত করেছে। বিভিন্ন ধরনের জিনিস এখনো পর্যন্ত ছড়িয়ে দেওয়া হচ্ছে। জিষ্ণুদা, আমি কয়েকটা মাত্র রটনার কথা বলি এবং তারপর আপনাদের উত্তরও নেব। আমি যেরকম রটনা
রটনা নাম্বার 1, এই যে নেহেরু বিরোধিতা, এবং নেহেরু বিরোধিতাকে কোথাও বামেরা এমন পর্যায়ে নিয়ে চলে যায়, পশ্চিমবঙ্গের কথা বলছি আমি, কারণ অন্য কোনো জায়গাতে কারোর এই সমস্যা নেই, কিন্তু যেহেতু ভূমিপুত্র শ্যামাপ্রসাদ পশ্চিমবঙ্গের, তাকে যতখানি সম্ভব কালিমালিপ্ত করা যায়, তাতে কোন স্বার্থ চরিতার্থ হবে আমার জানা নেই, কিন্তু সেইটা পশ্চিমবঙ্গ থেকে এখনো করা হচ্ছে, নতুন করে করা হচ্ছে এই রাজ্যের। একে করে উত্তর দিলে ভালো হবে। আমি পরপর রটনাগুলো বলে দিই, পরপর রটনাগুলো। এক হচ্ছে যে নেহেরু বিরোধিতা, বাস্তবটা কি ছিল? নেহেরু মন্ত্রিসভার সদস্য তিনি ছিলেন এবং তারপরও লিয়াকত চুক্তি নিয়ে তিনি বিরোধিতা করেছিলেন। নেহেরু বিরোধিতা মানে ওভারঅল নেহেরু সারাক্ষণ ধরে বিরোধিতা করে যাওয়া, গান্ধীজি সারাক্ষণ ধরে বিরোধিতা করে যাওয়া, এমনটা ছিল না। রটনা ছিল কি, যেটা এখনো রটনা হয়, তিনি নাকি ব্রিটিশের সহযোগী ছিলেন। বাস্তবটা কি? তিনি কোনোদিনও ব্রিটিশের দমন পীড়নের সমর্থক ছিলেন না, তিনি প্রতিবাদ করেছিলেন, সেই চিঠিও পর্যন্ত রয়েছে যেখানে তিনি ব্রিটিশের দমন পীড়নের প্রতিবাদ করেছিলেন। রটনা ছিল কি, যা যা রটনা হয়, তিনি নাকি স্বাধীনতা আন্দোলন বিমুখ ছিলেন, তিনি নাকি স্বাধীনতা আন্দোলন চাননি। তিনি কি স্বাধীনতা চাননি? না, বাস্তব হচ্ছে তার পথ আলাদা ছিল। তিনি চেয়েছিলেন যে রাজনৈতিক পথে হোক, সাংবিধানিক লড়াই হোক, এবং সেখান থেকে প্রমাণ করে দেওয়া হোক যে ভারতের জন্য কারা লড়াই করছে। যে কারণে এমনকি যখন পূর্ব পাকিস্তানকেও তিনি ভাঙেন, তিনি কিন্তু সাংবিধানিক উপায়ে ভেঙেছিলেন। ভোটাভুটি করে প্রমাণ করে দিয়েছিলেন যে কার পক্ষে ভোট, কাদের জন্য গোটা বাংলাটা পাকিস্তান হয়ে যাবে না। অথচ এগুলোকে পুরোটা না বলে হাফ হাফ করে রটানো। উত্তরটা একটু নিয়ে নেব জিষ্ণুদা। প্রথম যে কথা, নেহেরু লিয়াকত চুক্তির বিরোধিতা। নেহেরু লিয়াকত চুক্তি হওয়ার জন্যেই আজকে 1951 সালে 24% হিন্দু পূর্ব বাংলায় ছিল, আজকে 8%। এই যে নিদারুণ অত্যাচার হয়েছে, তার জন্য যদি প্রথম একটা কারণকে দায়ী করা যায়, সেটা হচ্ছে নেহেরু লিয়াকত চুক্তি। মায়ের সামনে মেয়ে ধর্ষিতা হয়েছে, মেয়ের সামনে মা ধর্ষিতা হয়েছে, আর প্রত্যেকটা দশকে হিন্দুদেরকে কাটা হয়েছে। নেহেরু লিয়াকত চুক্তি তার জন্য দায়ী। শ্যামাপ্রসাদ মুখার্জি ভূয়দর্শী মানুষ ছিলেন, উনি বুঝেছিলেন এটা পাপ হচ্ছে। নেহেরুর সেই পাপের বিরোধিতা করেছিলেন, নেহেরু লিয়াকত চুক্তির বিরোধিতা করে। দ্বিতীয় আরেকটা যেটা বললেন, যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যদি স্বর্ণযুগ বলা যায়, তাহলে স্যার আশুতোষের 8 বছর এবং তারপরে শেষের 2 বছর, শ্যামাপ্রসাদ মুখার্জির 4 বছর। কলকাতা এই বিশ্ববিদ্যালয়কে একটা আন্তর্জাতিক স্তরের বিশ্ববিদ্যালয়, যে সময় সেই রেঙ্গুন থেকে শুরু করে পাকিস্তানের করাচি পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে এলাকা ছিল, সেই বিশ্ববিদ্যালয়কে সারা পৃথিবীর একটা অন্যতম বড় বিশ্ববিদ্যালয় করার জন্য এই মানুষরা কাজ করেছেন। তারা বিশ্ববিদ্যালয় তৈরি করছেন তখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, স্যার আশুতোষ। আমি যদি বিজ্ঞানের কথা বলি, বিজ্ঞানের বা প্রযুক্তির কথা হয়তো সামান্য বলতে পারবো। তো বিজ্ঞানের কথা যদি বলা হয়, তাহলে ওই ক্যালকাটা ইউনিভার্সিটির যে রাজাবাজার সায়েন্স কলেজ, যেটা ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি 1914 সালে স্যার আশুতোষ তৈরি করলেন, আর সেই বেদিকে মনোহর পুষ্পপল্লবে সাজিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এক একটা জায়গায় যদি দেখেন, এক একটা ডিপার্টমেন্টে এই যে ভারতবর্ষ তৈরি হবে, তার জন্য ফলিত বিদ্যায় কোথায় কি লাগবে, কেমিস্ট্রির সঙ্গে ফলিত বিদ্যাকে, ইন্ডাস্ট্রিকে জোড়া, ফিজিক্সের সঙ্গে সেখানে ফলিত বিদ্যাকে জোড়া, এই প্রত্যেকটা জিনিস করছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তখন বিশ্ববিদ্যালয় তৈরি করছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এই অন্যায় যে কথা, আমার মনে হয় যারা এই কথাগুলো বলছেন, তাদের চোখে চোখ রেখে সত্যি কথা বলে দেওয়া প্রয়োজন, যে কি অপরাধ, কি অন্যায় বামপন্থীরা সেই সময় করেছেন, কমিউনিস্ট পার্টি করেছে। আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একজন মানুষ যার জন্য আজকে আমরা পশ্চিমবাংলাতে কথা বলতে পারছি। আমি মানুষদের কাছে আসছি। মানুষদের এই যে অর্ধসত্য এবং রটনা, পশ্চিমবঙ্গের তরুণ তুর্কি নতুন প্রজন্ম, কচি কচি মাথা, মেধাবী মাথা, প্রত্যেক জায়গাতে সিলেবাসের মধ্যে দিয়ে, বিভিন্ন সময় কথা বলার মধ্যে দিয়ে মাথার মধ্যে ধরনের ভাইরাস প্রত্যেক মুহূর্তে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা জানানোর কোনো দরকার নেই। শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে স্বাধীনতা সংগ্রামের কোনো সম্পর্ক নেই। যিনি কংগ্রেসের মন্ত্রিত্ব সামলেছেন, তার সঙ্গে নাকি কোনো সম্পর্ক নেই। তিনি নাকি কাশ্মীরের বিরোধিতা করেন, মানে আরও অনেক রকমের। আমি দেখছিলাম কয়েকটা পয়েন্ট যেগুলো নিয়ে বামেদের অনেকেই রাস্তায় নেমে বলা বলেও শুরু করেছেন। ব্রিটিশের নাকি দালালি, ব্রিটিশ থেকে মাইনে নেওয়া, যিনি এত অল্প বয়সে শিক্ষাবিদ হিসেবে রীতিমতো ঐতিহাসিক একটা জায়গা, মাইলস্টোন স্পর্শ করেছিলেন, এবং সেই সময় ব্রিটিশের সরকার 200 বছর ধরে চলছে। এই বিশ্ববিদ্যালয়
কোথা থেকে কার কার নিয়ন্ত্রণে চলবে সেটা খুব স্পষ্ট বুঝতে পারি আমরা। তার সঙ্গে ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা, এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসা হয় এবং তাকে ডিস্টর্টেড অর্থাৎ বিকৃত করা হয়। উত্তর কি আপনার মানুষটা? না, এই বামপন্থীরা এতটাই মূর্খ যে নিজেদের পার্টির বইগুলো ঠিকঠাক পড়ে না। সেটা হচ্ছে তারা শুধু হীরেন মুখোপাধ্যায় সিপিএম নেতা, তার লেখা বই পড়বেন, সেখানে শ্যামাপ্রসাদের ভারতবর্ষের যে প্রেক্ষিতে বা বাংলা গঠনের প্রেক্ষিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করেছে তাদেরই নেতা, সিপিএমের নেতা। সুতরাং সিপিএম বা বামপন্থীরা প্রোপাগান্ডিস্ট, এরা যা বলছে মিথ্যে বলছে। এবং সেই পরিপ্রেক্ষিতে কতগুলো ঘটনার কথা বলি। এদের প্রথম প্রোপাগান্ডা হচ্ছে যে নেতাজি নাকি শ্যামাপ্রসাদকে প্রতিহত করার কথা বলেছিলেন। বলরাজ মাধব তার গ্রন্থে পরিষ্কার বলেছেন এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এবং যে ঘটনা ঘটেছে তার সঙ্গে নেতাজি জড়িত ছিল না। তাহলে কোন ঘটনায় জড়িত ছিল, যেটা বামপন্থীরা বলতে চায় না? 1939 সালে ওয়েলিংটন স্কোয়ারে কংগ্রেসের সভা হচ্ছিল। কে কে ছিলেন? জওহরলাল নেহরু, সরোজিনী নাইডু, আবুল কালাম আজাদ, প্যাটেল। সেখানে নেতাজির সাক্ষাতে কংগ্রেস সমর্থকরা গিয়ে জুতো পেটা করেছিল তাদেরকে, আক্ষরিক অর্থে। তথ্য বলছে বামপন্থীরা তার মানে কি কংগ্রেসকে পরিহার করবেন যেহেতু নেতাজি তাদেরকে জুতো পেটা করেছিল? নেতাজির সঙ্গে প্রথম দিকে বিরোধ কার ছিল না? মহাত্মা গান্ধীর ছিল। রবীন্দ্রনাথ, যিনি নেতাজিকে একদম পছন্দ করতেন না, পরে তিনিই তাকে দেশ নায়ক বলেছেন। গান্ধীজি নেতাজিকে স্পয়েল চাইল্ড বলেছিলেন। সেই গান্ধীজিকে নিয়ে এখন মাতামাতি করছে এরা। নেতাজিকে সব থেকে বেশি ক্রিটিসাইজ করেছে যারা যারা ফ্যাসিবাদী বলেছিল, এই বামপন্থীরা, এই কমিউনিস্টরা। তাদের নেতা পিসি যোশী এবং ডাঙ্গে এমন কোনো গালাগালি নেই যেটা তারা নেতাজিকে দেয়নি। তারা আজকে নেতাজিকে নিয়ে মাতামাতি করছে। অথচ যেটা আমরা ভুলে যাই সেটা হচ্ছে আজাদ হিন্দ ফৌজ গঠন হওয়ার পর প্রথম যে নেতা তাকে সমর্থন করেছিলেন তার নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন আজাদ হিন্দ ফৌজ গঠনের জন্য। তখন আজাদ হিন্দ ফৌজের বিরোধিতা কারা করেছিল? এই বামপন্থীরা। মানে এই বামপন্থী যারা নেতাজির সর্বাঙ্গীন বিরোধিতা করেছিল, তারা হঠাৎ আজকে কি করে নেতাজি প্রেমী হয়ে উঠলো, এটা বুঝতে গেলে ওদের ডিএনএ টেস্ট করা দরকার। নেতাজি প্রেমী হয়ে উঠেছেন এবং তার সঙ্গে শ্যামাপ্রসাদের বিরোধী হয়ে উঠেছেন। এর জন্য নেতাজি এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মানে একটা চরম শত্রু ছিল বোধহয়, এবং সেই কারণে শ্যামাপ্রসাদকে বয়কট করা উচিত। একদম। শ্যামাপ্রসাদ যে সেই সময় আইএনএ কে সমর্থন করেছিলেন, সেটাও কিন্তু একদম পরিষ্কার করে বোঝার প্রয়োজন যে 1942 সালের 17ই ফেব্রুয়ারি যখন আইএনএ তৈরি হলো, আইএনএ তৈরি হলো কোথা থেকে? রাসবিহারী বসু। রাসবিহারী বসু কি ছিলেন? ওখানে হিন্দু মহাসভার জাপানের সভাপতি ছিলেন। তো শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু মহাসভার জাপানের সভাপতি, যিনি আইএনএ তৈরি করেছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু আইএনএ পেলেন কোথা থেকে? পেলেন তো রাসবিহারী বসুর কাছ থেকে, যিনি হিন্দু মহাসভার জাপানের সভাপতি ছিলেন। হিন্দু মহাসভার জাপানের সভাপতি প্রথমে রাসবিহারী বসুর থেকে মোহন সিং 42 সালে নিলেন। 43 সালে সেই সংখ্যা বেড়ে 60,000 হয়ে গেল। শ্যামাপ্রসাদ তো অবশ্যই তাকে সমর্থন করবে। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে নেতাজি যে সময়টা রাজনীতি করছেন সেই সময় শ্যামাপ্রসাদ রাজনীতি করেননি, তিনি ফুল একাডেমিশিয়ান ছিলেন। এবং 1939 থেকে 1941-এর মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে 54টা দাঙ্গা হয়েছিল, যার প্রেক্ষিতে রাজনীতিতে আসতে শ্যামাপ্রসাদ বাধ্য হয়। উনি রাজনীতিতে আসতে চাননি, তার জীবন খুব পরিষ্কার বলছে, উনি একাডেমিশিয়ান হতে চেয়েছিলেন। যার জন্য উনি বাংলা ভাষায়, এই যে যারা ব্রিটিশ বলেন তাদের জানা উচিত, রবীন্দ্রনাথকে দিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটিতে প্রথম বাংলা ভাষায় ব্রিটিশদের বিরুদ্ধে গিয়ে যিনি দেওয়া করিয়েছিলেন তার নাম শ্যামাপ্রসাদ মুখার্জি, কোনো বামপন্থী নয়। বাংলা ভাষাতে রবীন্দ্রনাথকে দিয়ে ভাষণ দেওয়া করেছিলেন এবং বাধ্য হয়ে বাংলা ভাষায় ভাষণ দেওয়া। সুতরাং যে সময়টা নেতাজির রাজনৈতিক জীবন, সেই সময় শ্যামাপ্রসাদ রাজনীতিতেই আসেননি, তিনি একাডেমিশিয়ান। তখন বাংলা ভাষা তো দূরের কথা, কোন ভারতীয় ভাষায় আগে একদম কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম বাংলা ভাষার সমাবর্তন ভাষণ হচ্ছে। কোন ইউনিভার্সিটিতে রবীন্দ্রনাথ বাংলা ভাষায় বক্তৃতা দেওয়ার আগে শ্যামাপ্রসাদ হিম্মত করে সেই কাজ করেছিলেন। অন্য কোন বিশ্ববিদ্যালয়ে সারা ভারতবর্ষে কোথায়
দেশীয় ভাষাতে বক্তৃতা হয়। আমি যেটা এবং ভাবি, এদের এই এটাও জিনিসগুলো, জানা উচিত। এই গল্পগুলোকে সামনে নিয়ে আসা দরকার কি পড়ছে চন্দ্রচূড়দা? এতদিন ধরে নেতাজি নিয়ে এত রিসার্চ গবেষণা করেছেন, আজকে যখন পশ্চিমবঙ্গের বুক থেকে হঠাৎ করে একটা শ্রেণী, যাদেরকে অনেকেই এখন গালিগালাজ দিয়ে সেকুবাক্কু বলা শুরু করেছেন, তারা হঠাৎ করে স্বতঃপ্রণোদিতভাবে নেতাজি পুজো কবে থেকে শুরু করলেন এবং তারপর তারা বলা শুরু করলেন যে নেতাজি এবং শ্যামাপ্রসাদ ছিলেন নাকি চরম শত্রু, কেউ কারোর মুখ দেখতেন না এবং তাই শ্যামাপ্রসাদ হচ্ছে জাতির শত্রু, অতএব শ্যামাপ্রসাদকে বয়কট করো। এই ধরনের অদ্ভুত ভ্রান্ত ধারণা এবং মিথ্যে কোন স্বার্থে তারা রটাচ্ছেন চন্দ্রচূড়দা? জেনারেলি তার একটাই কারণ যে ইতিহাস যখন রাজনীতির শিকার হয় সেখানে বিকৃতি হবেই, সেটা স্বাভাবিক ব্যাপার। একদম ইতিহাসটাকে রাজনীতির অস্ত্র হিসেবে দীর্ঘ সময় ধরে 1947 থেকে শুরু করে এই আজ পর্যন্ত ব্যবহৃত হয়েছে। ফলে যে তথ্য, যে সত্যি, সেটাকে ঢেকে রাখা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য। এর পরের উত্তরগুলো দেওয়ার আগে আমি তোমাকে জানিয়ে রাখি, আমি এতদিন ধরে নেতাজিকে নিয়ে কাজ করছি, এখনো করছি, কিন্তু শ্যামাপ্রসাদের পূর্ণাঙ্গ একটা জীবনীও আমি লিখছি। সেটা এই বছরের শেষে কিংবা আগামী বছরের গোড়াতে সেটা প্রকাশিত হবে। কেননা কিছু তথ্য আছে, এই তার জীবনটা এতটাই মানে মাল্টিফ্যাসেটেড, সেগুলো সবারই সামনে আসা উচিত, বিশেষ করে বাঙালিদের সামনে। তো সেটা আমি নিয়ে আসার চেষ্টা করছি। নেতাজির সঙ্গে সম্পর্কের কথাটা একটু ঐতিহাসিক পার্সপেক্টিভে দেখতে হবে। সুভাষচন্দ্র ছিলেন কংগ্রেসের নেতা, সর্বভারতীয় নেতা। তার জীবনের, ভারতবর্ষে তার রাজনৈতিক জীবনের শেষ 2 বছর খালি সেইটুকু সময় ওভারল্যাপ করে শ্যামাপ্রসাদের যে রাজনৈতিক জীবন তার সঙ্গে। শ্যামাপ্রসাদ রাজনৈতিক জীবনে শুরু হয় 1939 সালে, যখন তিনি হিন্দু মহাসভাতে যোগদান করেন। এবং হিন্দু মহাসভা ও কংগ্রেস, এই দুটো দলের মধ্যে রাজনৈতিক মতভেদ তো ছিল, সেটাকে অস্বীকার করা যায় না। কিন্তু সেইখান থেকে বেছে বেছে তুলে নিয়ে এসে শুধু নেতাজি শ্যামাপ্রসাদকে অপছন্দ করতেন, সেটা সর্বৈব মিথ্যা। দুজনের যে সম্পর্ক যদি এতটা খারাপ হতো, এই যে বিভেদ দুজনের মধ্যে সৃষ্টি হয়েছিল, যে মতপার্থক্য দুজনের মধ্যে সৃষ্টি হয়েছিল, সেটা হয়েছিল কলকাতা কর্পোরেশনের ইলেকশনকে ঘিরে। 1940 সালের মার্চ মাসে ইলেকশন ছিল, কিন্তু সুভাষচন্দ্র তখন কংগ্রেস ছেড়ে ফরওয়ার্ড ব্লক তৈরি করেছেন, কিন্তু বাংলার কংগ্রেস তার দখলে, পুরোটাই তিনি পরিচালনা করেন। যেহেতু একটা বিল এসেছিল তখন সেই সময়ে, যেখানে মানে কলকাতার হিন্দুদের ক্ষমতাটা অনেকটাই হ্রাস হয়েছিল, সেখানে তিনি একটা অ্যালায়েন্সের প্রয়োজন বোধ করেছিলেন এবং সেই অ্যালায়েন্স করার জন্য তিনি হিন্দু মহাসভা এবং মুসলিম লীগ দুজনকেই ডাক দিয়েছিলেন। কে প্রথমে এগিয়েছিল? হিন্দু মহাসভা। প্রথম যে অ্যালায়েন্স হয় সেটা কিন্তু সুভাষচন্দ্র এবং শ্যামাপ্রসাদের মধ্যে। যদি সুভাষচন্দ্র শ্যামাপ্রসাদকে অতটাই অপছন্দ করতেন, তাহলে সেই অ্যালায়েন্সটা উনি স্বীকার করতেন না বা এগিয়ে যেতেন না। সেই অ্যালায়েন্সটা ভেঙে যায়, সিট ভাগাভাগি নিয়ে মতপার্থক্যে সেই অ্যালায়েন্সটা ভেঙে যায়। কিন্তু এই সময় যে নোংরা খেলাটা হয়, সর্টালি এটা বুঝতে হবে, ওই সময়কার প্রেক্ষিতে এটাকে বুঝতে হবে, একটু খুঁটিয়ে বুঝতে হবে। আমাকে 2 মিনিট দাও, আমি বলে দিচ্ছি যে একটা নোংরা খেলা সেই সময় থেকে শুরু হয়েছে। তখন সুভাষচন্দ্র যেহেতু গান্ধীর একদম বিরোধী এবং একটা চূড়ান্ত একটা বিশাল ক্ষমতা রাখেন, গোটা দেশের জনগণকে উদ্দীপিত করার জন্য নিজের জায়গা বাড়ছে, গান্ধীর সঙ্গে যে পপুলারিটি প্রায় সমান সমান, সেখানে গান্ধীবাদী দল তাকে ছোট করার জন্য উঠে পড়ে লাগে এবং এই শ্যামাপ্রসাদের সঙ্গে যে মত পার্থক্য, সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে একটা মিডিয়া গেম তৈরি হয়। সেখানে ছোট বড় সব নেতাকে ধরে এখানে দুজনের মধ্যে বিভেদটাকে আরো বাড়ানোর চেষ্টা করা হয়, মানে আগুনে ঘি ঢালার কাজ করে তখনকার কিছু গান্ধীবাদী খবরের কাগজ, ইংরেজি এবং বাংলা, যাদের পুরোভাগে ছিলেন যুগান্তর এবং অমৃতবাজার পত্রিকা, তাদের সম্পাদক তুষারকান্তি ঘোষ। নাম বলতে তো এটা ইতিহাসের কথা, কাছে নাম বলতে অসুবিধা নেই। কিন্তু সেই সময়েও যখন চূড়ান্ত বিরোধের সময়, তখনও সুভাষচন্দ্র যখন বক্তৃতা দিচ্ছেন বা শ্যামাপ্রসাদ বক্তৃতা দিচ্ছেন, একে অপরের প্রতি কিন্তু কোনো কটু ভাষা কোনোদিন ব্যবহার করেননি। একদম সমালোচনা করেছেন, তর্ক বিতর্ক করেছেন, কিন্তু কোনোদিন নোংরামি স্তরে সেটাকে নামাতে দেননি কেউই। সেটাই তো স্বাভাবিক চন্দ্রচূড়দা, মানে রাজনীতির মধ্যে হাজার একটা মতবিরোধ থাকতে পারে, মতদর্শগত পার্থক্য থাকতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি পার্টিকুলার একজনকে আলাদা করে নিলাম এবং বলা শুরু করলাম যে তার বিরুদ্ধে নাকি সবাই এবং তাকে তাই বাদ দেওয়া হোক, অথচ প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের মতদর্শগত বিরোধ ছিল। যত বেশি আমরা স্বাধীনতার দিনটার দিকে এগিয়ে আসছিলাম, আমাদের আমি 30 সেকেন্ড আরেকটা আচ্ছা বেশ, একদম সংক্ষেপে
নেবে। হ্যাঁ হ্যাঁ, যে এই শ্যামাপ্রসাদের মিটিং এ ঢিল ছোড়া এবং তাকে আহত করার ঘটনাটা সত্যি, সেটা সুভাষচন্দ্রের অনুগামী কিছু লোক করেছিলেন এবং শরৎচন্দ্র বসু তার জন্য অনুতপ্ত হয়ে চিঠি লিখেছিলেন শ্যামাপ্রসাদকে, সেটা ওনার বক্তৃতাতেই সেটা পাওয়া যায়। কিন্তু সেই সময়ে সুভাষচন্দ্রের অনুগামী যারা ছিলেন এতটাই বিরক্ত হয়ে পড়েছিল, তারা মানবেন্দ্রনাথ রায়ের মিটিং ভেঙে দেয়, কংগ্রেসের চরকাওয়ালা মিটিং ভেঙে দেয়। যারাই সুভাষচন্দ্রের উপর উৎপাত করছিলেন তাদের সকলের মিটিং ভাঙা হয়। গান্ধীজি সেই সময় কলকাতায় আসেন, লিলুয়া স্টেশনে তাকে জুতো ছুঁড়ে মারা হয়। তাহলে কি এই ছোট ছোট ঘটনাগুলোকে তুলে ধরে তাদের প্রতি যে বিদ্বেষ বলে দেখানো হবে বা তাদের রোল ছোট হয়ে যাবে? তা তো নয়, ইতিহাস এভাবে হতে পারে না। এবং আমি শেষ করবো সোনালি একটা কথা অনুরোধ করে, এটা আমার আবেদন পশ্চিমবঙ্গ সরকারের কাছে, যে শ্যামাপ্রসাদ এত কিছু করেছেন, তার বক্তৃতাগুলোকে অন্তত এক জায়গায় করে কয়েকটা খণ্ডে ছাপানো হোক। কেননা শুধু তার ওইটুকু সময়ের মধ্যে রাজনীতি নয়, তারপরে তিনি মন্ত্রিত্ব গ্রহণ করেছেন, ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি হয়েছেন, পার্লামেন্টে তার অসম্ভব ভালো বক্তৃতা, অসাধারণ বক্তৃতা, নেহেরু তো যেটা নিয়ে শঙ্কিত হয়ে থাকতেন, সেগুলো সবারই সামনে আসা উচিত। খুব জরুরি প্রস্তাব। আমি নিঃসন্দেহে আমার শো থেকে, এই প্ল্যাটফর্ম থেকে চন্দ্রচূড় ঘোষের এই দাবিটাকে সামনে তুলে ধরবো যে অবিলম্বে শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে শুধুমাত্র রিসার্চ, আলোচনা বা দিনটা সেলিব্রেট নয়, বা তাকে নিয়ে তার বিষয়টা শুধুমাত্র পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিকরণ নয়, একই সঙ্গে আর্কাইভ অর্থাৎ তার যাবতীয় বক্তব্য, যেটা রাজনৈতিক বক্তব্য, যেগুলো বিভিন্ন সময় সংসদীয় রাজনীতির মধ্যে চলে এসেছে, সেইগুলোকে পর্যন্ত আলাদা করে আর্কাইভ করে রাখা হোক, যাতে পরবর্তী প্রজন্ম তার অন্তত জানতে পারে। নাহলে বাম ন্যারেটিভের চক্করে পড়ে মগজ দোলাই শুরু হয়ে যাবে। আমি লাস্ট শেষ বক্তা অঙ্কনের কাছে আসছি। অঙ্কন, জানি না বামেদের কি উদ্দেশ্য, কিন্তু ইতিহাস থেকে শুরু করে বর্তমান সর্বত্র যে কোনো ঘটনা, যে কোনো বিষয়কে গুলিয়ে দেওয়াটাই মনে হয় এই মুহূর্তে সব থেকে বড় মানে এখনো একই কাজ করে চলেছে বোধহয়। জানি না কোন উদ্দেশ্যে। আসলে তারা পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে কোনোদিনই বোধহয় ভাবেনি, আর এখনো ভাবছে না। অঙ্কন না, বামপন্থীরা এবং সবুজ বাম তৃণমূলীরা একটাই তাদের উদ্দেশ্য থাকে, বাঙালিকে একটা আত্মবিস্মৃত জাতিতে পরিণত করা, বাঙালির মেরুদণ্ডতাকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে ভেঙে চুরমার করে দেয়, এবং সেই কাজ তারা করে চলে। আপনি কার সাথে কার দ্বন্দ্ব লাগাচ্ছেন? রবীন্দ্রনাথের সাথে আপনি শ্যামাপ্রসাদকে দ্বন্দ্ব লাগাতে পারবেন? এই রবীন্দ্রনাথকে নিয়ে এসে কলকাতা ইউনিভার্সিটির কনভোকেশন করানো এবং তারপর 37 সালে উপাচার্য হিসেবে প্রথম রবীন্দ্রনাথকে দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে পড়ানোর ব্যবস্থা, এ তো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় করেছিলেন। কিন্তু তখন যে অধ্যাপক এবং পরিচালনা সমিতির যে সিন্ডিকেট ছিল, তারা রবীন্দ্রনাথকে যোগ্য মনে করেননি MA পড়ানোর, কারণ তার প্রথাগত ডিগ্রি ছিল না। শ্যামাপ্রসাদ চাইলেন রবীন্দ্রনাথ MA পড়ান বাংলায় কলকাতা ইউনিভার্সিটিতে। বাম এবং কংগ্রেস সমর্থিত সিন্ডিকেট যারা কলকাতা ইউনিভার্সিটিটা পরিচালনা করছিলেন, তারা আটকে দিলেন। আপনি একে বাংলার কি বলবেন বলুন? একজন মানুষ রবীন্দ্রনাথকে শিক্ষক বানাতে চায়, এরা তাকে বিরোধিতা করছে। আপনি ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপটে আলোচনা করছেন। আচ্ছা, ভারত ছাড়ো আন্দোলনের সময় যে জায়গাটায় আন্দোলনটা উত্তাল হয়ে গেছিল, তাম্রলিপ্ত সরকার গঠন হয়েছিল, সেই সময় আপনি ভাবুন তো, যখন ওখানকার মানুষ, তমলুকের মানুষ, পূর্ব মেদিনীপুরের মানুষ, অবিভক্ত মেদিনীপুর জেলার মানুষ দুর্ভিক্ষে অনাহারে মারা যাচ্ছে, কোনো কমিউনিস্ট নেতা যায়নি ওখানে মানুষ বাঙালিদের পাশে দাঁড়াতে, কোনো কংগ্রেসি নেতা যায়নি ওখানে বাঙালিদের পাশে দাঁড়াতে। বিধানচন্দ্র রায় বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে 52 সালে স্বীকার করেছেন, তিনি কংগ্রেসের মুখ্যমন্ত্রী হিসেবে, রাজনীতিবিদ হিসেবে স্বীকার করেছেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নিজস্ব উদ্যোগে সেই দুর্ভিক্ষ পীড়িত 10,000 মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করেছেন। আপনি তার বিরুদ্ধে অপপ্রচার চালাতে পারবেন? তাহলে বলে দিন বিধানচন্দ্র রায় মিথ্যাবাদী, বলে দিন কংগ্রেসীরা, বলে দিন কমিউনিস্টরা, যারা নেতাজির সাথে শ্যামাপ্রসাদ মুখার্জির দ্বন্দ্ব লাগান। আচ্ছা, 23শে নভেম্বর 1945 যখন কলকাতার রাস্তায় আজাদ হিন্দ ফৌজ দিবস, INA দিবস পালন করছে কলকাতার ছাত্র যুবরা, সেই সময় ব্রিটিশ পুলিশ লাঠি চার্জ করছে, কে বাঁচিয়েছিল জানেন? কোনো কংগ্রেসি নয়, কোনো কমিউনিস্ট নয়, ছাত্রদের বুকে আগলে বাঁচিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তাদেরকে আইনজীবী নিয়োগ করে বেল করিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। চলে আসুন, যখন INA-র সেনানায়কদের ট্রায়াল হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার মামলায়,
কে আইনি সহায়তা দিয়েছিলেন? Yes. বড় বড় কথা বলেছিল কমিউনিস্টরা, কংগ্রেসীরা, কেউ আইনজীবী দেননি। আইনজীবী পাঠিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আইএনএর সেনানায়কদের হয়ে, তাদের জন্য অর্থ ফান্ড সংগ্রহ করেছিলেন। রাজনীতিবিদ হিসেবে দেখুন, বাংলাকে শিল্পমন্ত্রী হিসেবে অল্প কয়েকদিনে কি দিয়েছেন? হিন্দুস্তি, চিত্তরঞ্জন, লোকোমোটিভ ওয়ার্কস এর মতো পরিকল্পনা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। ডিবিসি, যা দিয়ে বিস্তীর্ণ পশ্চিমাঞ্চলের বন্যা প্রতিরোধ, সেই পরিকল্পনা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। বাংলায় প্রথম বিজ্ঞান কোষ, সেটা তৈরি করে দিয়েছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আপনি কাকে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে অবদান, তাকে আপনি লুকোতে পারবেন ন্যারেটিভ দিয়ে? কোন কমিউনিস্ট, কোন কংগ্রেসী এত বিস্তীর্ণ এলাকা, শিক্ষা, রাজনীতি, আন্দোলনকারীদের পাশে দাঁড়ানো, এমনকি কাজী নজরুল ইসলামের পাশে দাঁড়ানো, তাকেও তার দুর্দিনে তার পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করা, এই যে এত ভাস্ট তার পার্সোনালিটি, আমার মনে হয় খুব কম বাঙালি মনীষীর এরকম রয়েছে। এবং তাকে যতই ন্যারেটিভ সময় একটা দিন চাপিয়ে রাখতে পারেন কংগ্রেসীরা, কিন্তু ভুলিয়ে দেওয়া যাবে না, মুছিয়ে দেওয়া যাবে না। আজকে আমার মনে হয় যে অর্ধ শিক্ষা এবং অর্ধ সত্য, এই যারা যারা এই ধরনের রাজনীতির ঝান্ডা বহন করছেন, তাদের একটু লেখাপড়া করাটা খুব জরুরি ছিল। এবং শুরুতে যেরকম বললেন মানসদা, যে নিজের দলের লোকজন যদি লেখাপড়াগুলো তারা করতেন তাহলেও হতো। এই সারাক্ষণ ধরে বিদেশি কালচার নিয়ে এবং সারাক্ষণ ধরে যে কোনো বিষয়তে ভারতের যে কোনো চরিত্রকে নিয়ে তার বিরোধিতা করা, রাজনীতির নোংরা সেখানে স্বার্থ খুঁজে বার করা, এখান থেকে বেরিয়ে, এবং এখনো বর্তমানেও তারা ভাগাড়ের রাজনীতি করছেন, শকুনের রাজনীতি করছেন, কারণ তারা চায় না যে বিচার হোক, তারা চায় না দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক, তারা চায় সবকিছুর মধ্যে থেকে একটা নৈরাজ্য, রেললাইন ওপরাবো, পাথর ছড়বো, নৈরাজ্য করব, এবং যাতে আইন কোনোভাবে প্রণয়ন করা না যায় তার পথে চলা। আমি জানি না যে এটার আসল দাওয়াই কোন পথে, কিন্তু নিঃসন্দেহে শিক্ষার কোনো বিকল্প নেই, যে শিক্ষার অভাব রয়েছে, এবং তার জন্যই সিলেবাস বদলানো দরকার। শিক্ষা ব্যবস্থায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম থাকুক, ঐতিহাসিক গুরুত্ব থাকুক, অন্তত পরবর্তী প্রজন্ম যেন এই ভাইরাস থেকে মুক্তি পাক। এখানেই শেষ করছি, বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রান্না খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। MDH